সরকার উৎখাতে ষড়যন্ত্র। কলকাতায় ইফতার পার্টির নামে সক্রিয় কোর গ্রুপ। আর সারাদিন যুগান্তরের এই প্রধান শিরোনামের সংবাদটি ছিল বলা যায় টক অব দ্য কান্ট্রি। যুগান্তরে আজকে লিড নিউজ আকারে এটি প্রকাশিত হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি যে সরকারের বিরুদ্ধে, বর্তমান ইউনূস সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র, দেশি বিদেশি কনস্পিরেসি অব্যাহত আছে। কিভাবে এই সরকারকে উৎখাত করা যায়, এটা নিয়ে পত্রপত্রিকায়, টকশোতে, ইউটিউবে, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম আলোচনা সমালোচনা হয়েছে, আমরা দেখে আসছি। সর্বশেষ যেটি যুগান্তর আজ করেছে যে কলকাতায় আওয়ামী লীগের যারা পালিয়ে আছেন ভারতে, কলকাতারই বিভিন্ন জায়গায় পালিয়ে আছেন বেশি, তারা যা জড়ো হয়েছেন, জড়ো হয়ে তারা ইফতার পার্টির নামে তারা বেসিক্যালি কনস্পিরেসি মিটিং করেছেন। সেখানে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উনি ছিলেন, আসাদুজ্জামান খান কামাল সহ অনেকেই। তো সেই মিটিংগুলো তো আসলে মূলত কনস্পিরেসিটাই বেশি বেশি হয়েছে। এবং এখানে রিপোর্টে বলা হয়েছে যে গত 15 পর থেকে অন্তত 5 দফা মিটিং হয়েছে। হ্যাঁ, তো এই মিটিংয়ে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান লিখির, যুবলীগের নেতা ইসমাইল হোসেন সম্রাট, ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, ময়মনসিংহ 10 আসনের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, টাঙ্গাইল 2 আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনি সহ শতাধিক নেতাকর্মী। এবং ছিলেন একজন এই ইফতার পার্টি এবং কনস্পিরেসি মিটিংয়ের মূল আয়োজক হিসেবে ছিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। নাসিম ভাই 86 ব্যাচের কর্মকর্তা ছিলেন, প্রশাসন ক্যাডারের। তিনি 1-11 গভর্নমেন্ট আসার আগেই তিনি চাকরি ছেড়ে দেন আর কি। যাই হোক, তিনি খুব প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতা। তিনি ছিলেন কলকাতার এই বৈঠকের মূল আয়োজক। এরপরে আমরা দেখেছি রিপোর্টে যে আরও কয়েকটি মিটিং হয়েছে সেখানে। যাই হোক, মিটিং হইতেই পারে। তো আমার কথা হলো যেটি, আমি এই আলোচনাটা করতে চাই দুইভাবে। একটা হলো যে আওয়ামী লীগ এর পলাতক নেতারা কেন তারা কনস্পিরেসি মিটিং করতেছে। শুধু ইন্ডিয়া না, কিন্তু এটি এখন যুক্তরাষ্ট্র সহ কানাডা, বিভিন্ন দেশে যারা আছেন তারাও সেখানেও কিন্তু এই ইফতার পার্টির নামে এখন তারা সামনে আসছে। এতদিন এই 6-7 মাসে আমরা কিন্তু অনেককেই, বেশিরভাগ নেতাদেরকে কিন্তু আমরা প্রকাশ্যে আসতে দেখিনি। দু একটি অডিও বা ভিডিও আমরা দেখেছি। সাবেক তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, তারপরে আরাফাত সাহেব, মোহাম্মদ আরাফাত, এরকম। কিন্তু এই সাম্প্রতিক এই রোজার মধ্যেই কলকাতায় এই শতাধিক আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে যে এই যে মিটিং, এটাই প্রথমবার আমরা দেখলাম। এছাড়া তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত প্রায় 4-5 মাস থেকেই তিনি প্রায় প্রতিদিনই তার নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন মিটিংয়ে যোগ দিচ্ছেন, অডিও কনভারসেশনে, এবং ফোনে কথাও বলছে। সেগুলো বাইরেও প্রকাশ হয়ে আসছে আর কি, প্রকাশ করা হচ্ছে। এটার মধ্য দিয়ে শেখ হাসিনা এক ধরনের ডাইরেকশন দিচ্ছেন তার নেতাকর্মীদেরকে। এবং সর্বশেষ গতকাল দেখলাম একটি তার ফোন কনভারসেশনে, সেখানে তিনি বলতেছেন যার যা কিছু আছে তাই নিয়ে সবাই প্রস্তুত থাকতে এবং
মাঠে নামার জন্য। এখন জানি না মাঠে কবে কীভাবে নামবে। এই যে মিটিংটা হলো, সেখানে স্পষ্টতই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব তিনি বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যে আমাদের ডক্টর ইউনূস সরকারকে যে কোনো মূল্যে উৎখাত করতে হবে, এবং এই উৎখাত যত দ্রুত করা সম্ভব হবে তত এই মানে শেখ হাসিনা বাংলাদেশে তত দ্রুত ঢুকতে পারবে আর কি। উনি বলেছেন যে যেভাবে পরিকল্পনা করা হচ্ছে, যেভাবে সিদ্ধান্ত আসছে, এইভাবে প্রত্যেককে কাজ করতে হবে। অর্থাৎ ইউনূস সরকারকে হটানোর জন্য দেশের মধ্যে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যায় তার একটা নীল নকশা কিন্তু, একটা ব্লু প্রিন্ট কিন্তু হয়ে গেছে ভিতরে ভিতরে। এর আগে কিন্তু আমরা শুনলাম কয়েকদিন আগে গাজীপুরের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের একটি বক্তব্য। তার ২-৩টি অডিও ফাঁস হয়েছে, তার মধ্যে সর্বশেষ উনিও বলেছেন যে বিভিন্ন জনের বিভিন্ন কথায় কান না দেওয়ার জন্য নেত্রী খুব শিগগিরই একটি স্পষ্ট ঘোষণা দিবেন, দিনক্ষণ দিবেন, সেই সময় সবাইকে একযোগে মাঠে নামতে হবে। কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী আছে, তারা একসাথে নামলে এরা একদম পানির জলের মতো ভেসে যাবে আর কি। যাই হোক, তাহলে বোঝা গেল যে আওয়ামী লীগ আবার মাঠে নামতে চায়, এবং তারা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করতে চায়, আইন শৃঙ্খলার পরিস্থিতি, যে একটা পাল্টা বিপ্লব তারা করতে চায় আর কি, প্রতি বিপ্লব যাকে বলে, করে এই সরকারকে তারা হটাবে। ইভেন সর্বশেষ আমরা আরেকটি কথা শুনলাম, যেটি এখন গত 7 দিন থেকেই বিভিন্নভাবে এটি ছড়িয়েছে, যে অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটবে, অর্থাৎ নাশকতামূলক ঘটনা হবে, বড় ধরনের একটি হামলা হইতে পারে, যাকে বলে দেওয়া হয় জঙ্গি কার্ড। এটা একটা পাতানো গেম আর কি, পাতানো গেম, সেই পুরনো জঙ্গি কার্ড খেলা, এবং সেটা করে বিশ্বের সামনে দেখানো হবে যে বাংলাদেশে এই মৌলবাদী জামাতিরা, এই জঙ্গিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা বাংলাদেশ এখন জঙ্গিদের নিয়ন্ত্রণে, এটি বিশ্বে তুলে ধরা হবে। অতএব এরা অনেকের জন্য হুমকি, এরা শুধু বাংলাদেশের মানুষের জন্য হুমকি না, এই সরকার, এটা ইন্ডিয়া সহ আরো অনেক দেশের জন্য হুমকি। অতএব এই সরকারকে নামাতে হবে। তাই আমি বলতে চাই যে এভাবে কি একটি সরকারকে নামানো যায়? 15 বছর, 15.5 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল একটানা। তারা ফ্যাসিজমে বিশ্বাস ছিল, ফ্যাসিবাদ সৃষ্টি করেছে, তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তারা একদলীয় শাসন কায়েম করেছিল। তাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ এমন জায়গায় গিয়েছে, আস্তে 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 এটা বাষ্পায়িত হতে 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 একটা পর্যায়ে এসে এই তরুণ ছাত্র জনতার মাধ্যমে এটা বিস্ফোরিত হয়েছে। এখন আওয়ামী লীগ যেভাবে ফিরতে চায়, সেভাবে ফেরা আদৌ সম্ভব? তারা বলছে যে উনি এখনো প্রধানমন্ত্রী আছেন, উনি নির্বাচিত প্রধানমন্ত্রী, উনি এসেই আবার দায়িত্ব গ্রহণ করবেন। আমি আওয়ামী লীগের যে আছে দলীয় যে পেজ, ফেসবুক পেজ, সেখানে দেখলাম অনেকেই বক্তব্য দিচ্ছে। ওখানে তো অনেক বক্তব্য, অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন যে আওয়ামী লীগের ফেসবুক পেজে গেলে মনে হয় যে এখনই এই গভর্নমেন্ট শেষ। কিন্তু ভাই, আমি বলি এটা কোনো সঠিক পথ না। প্রতি বিপ্লব করে আপনারা ফিরে আসতে পারবেন না, দেশের ক্ষতি হবে, বহু লোক মারা যাবে। এই কনস্পিরেসি থিওরি বাদ দেন। আমি বলি যা হয়েছে, আপনারা আল্লাহর রাস্তে ওই উন্নয়ন করেন না। অ্যাকচুয়ালি আপনাদের উচিত দলের স্বার্থে, আমি আওয়ামী লীগকে বলছি, এখনো যারা আওয়ামী লীগে ভালো মানুষ আছেন, একটু প্লিজ রিথিঙ্কিং করেন যে গত 15.5 বছরে আপনাদের কি কি ভুল হয়েছিল, আপনারা কাদের বিশ্বাস করেছিলেন, দলীয় নেতা কর্মীকে বিশ্বাস না করে, দলের ত্যাগী নেতা কর্মীদের বিশ্বাস না করে কাদের উপর ভর করেছিলেন, দেশি বিদেশি কোন কোন দালালদের, যারা আপনাদেরকে শুধু মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলতে শিখিয়েছে, উস্কানি দিয়েছে, যাদের কথার কারণে, যাদের ফাঁদে আপনারা পড়ে আজকে দল এবং দেশের অনেক ক্ষতি হয়েছে, সেটা চিন্তা করেন। চিন্তা করে আমি মনে করি সেই ভুল থেকে শিক্ষা নেন, নিয়ে আপনারা গণতান্ত্রিক পন্থায় আবার দল এবং দেশটাকে গড়ার চেষ্টা করেন। তাহলে ইতিহাসে আপনাদের যে বদনামটা হয়েছে, যে ইতিহাসে আপনাদের নামটা কালো হরফে লেখা হয়েছে, খারাপভাবে দেখা হচ্ছে, সেটি কিছুটা হলেও মোচন হতে পারে। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের দেখেছে
আপনারা উন্নয়ন উন্নয়ন বলে জিকির তুলেছেন, আর সেই উন্নয়নের নামে যে বেসুমার দুর্নীতি হয়েছে, কিছু লোক, কিছু অলিগাররা যে ফুলে ফেঁপে তারা একেবারে পাহাড় পরিমাণ হয়ে গেছে। বাংলাদেশের মানুষের টাকা তারা বিদেশে পাচার করে বিদেশে পাহাড় পরিমাণ সম্পদ গড়েছে। দেখেন না এখন প্রতিদিন খবর আসতেছে এক একটা বড় বড় গ্রুপের কি পরিমাণ ঋণ খেলাপি, 30,000, 35,000, 54,000 কোটি টাকা, এবং বিপরীতে তাদের বিদেশে কি পরিমাণ সম্পদ, বাড়ি গাড়ি তারা করছে। কার টাকা? আমাদের দেশের টাকা। ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে। এই সুযোগ কারা করে দিয়েছে? এগুলো ভাবুন প্লিজ। যেই সব ভুল করে দলটাকে শেষ করেছেন, দেশের ক্ষতি করেছেন। আমি আওয়ামী লীগের নীতি নির্ধারণী অনেককে বলছি, অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে চেনেন, সাবেক মন্ত্রী এমপিরা, তাদেরকে বলছি ওইভাবে গড্ডালিকা প্রবাহের মতো বা নেত্রীকে খুশি করতে হবে দেখানোর জন্য প্লিজ। কালকে আমি আব্দুর রহমান ভাই বক্তব্য শুনলাম, উনি সম্ভবত লন্ডনে একটি ইফতার পার্টিতে গত মঙ্গলবার বক্তৃতা দিয়েছেন, সেখানে আরো অনেকে ছিলেন আওয়ামী লীগ নেতা। আমি বলি যে আপনারা আর কয়দিন বাঁচবেন? যথেষ্ট বয়স হয়েছে। মৃত্যুর পরে আওয়ামী লীগের যারা পরবর্তী প্রজন্ম তারা আপনাদের কি অনুসরণ করবে, কি অনুসরণ করবে? যাতে ভালো কিছু অনুসরণ করে সেটা রেখে যান প্লিজ। আপনারা যেটা বলতেছেন যে এখানে একটা প্রতিবিপ্লব করে ক্ষমতা আসবেন, কোনো বিদেশি শক্তি সহায়তা নিয়ে এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন, এটা 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 আরেকটা ভুল। আপনারা আরেকটা ভুলের পথে আগাচ্ছেন। এই ভুল কিন্তু আপনাদেরকে আরো চরম ধ্বংসের পথে নিয়ে যাবে। প্লিজ দেশের বিরুদ্ধে কর্ণস্পর্শী করার দরকার নেই, বরং ভবিষ্যতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেটিকে আপনারা ওয়েলকাম করেন। করে যদি এখন আমি যে কথাটি বলবো, এই কথাটি শোনার পর অনেকে বলবেন যে আমাকে বানিয়ে দিবেন আওয়ামী লীগের দালাল। প্লিজ, আমি দেশের স্বার্থে কথা বলছি। ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ না, রিফাইন্ড আওয়ামী লীগ, ওইটা বুঝি না। আমি মনে করি যে গণতান্ত্রিকভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার বাংলাদেশে, এবং বাংলাদেশের এমন একটি গণতান্ত্রিক যাত্রা সৃষ্টি করা দরকার যেটি যেটি অব্যাহত থাকবে, যেটির গতিপথ কেউ রোধ করতে পারবে না। সেজন্য সকল দল মত, সকল পথের লোকের জাতীয় স্বার্থ ঐক্যবদ্ধ হতে হবে। এবং একথা অবশ্যই আমি বলছি, এর আগে বলেছি, আওয়ামী লীগের যারা অন্যায়, দুর্নীতি, খুন, গুমের সঙ্গে জড়িত তাদের কাউকে ক্ষমা করার দরকার নাই। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার তাদের করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর আওয়ামী লীগের মতো এরকম ফ্যাসিবাদ সৃষ্টি করতে না পারে, জাতির ঘাড়ে চাপিয়ে দিতে না পারে। সুতরাং আমি বলবো সব কনস্পিরেসি ভুলে যান, কনস্পিরেসি বাদ দেন, আসেন দেশটার জন্য আমরা সবাই মিলে কাজ করি। আর এরপরও সরকারকে বলবো, আমরা রিপোর্টে দেখেছি সরকার বলেছে আমার সজাগ না, যেহেতু এটি বাজারে ছড়ানো হয়েছে, এটা কি আসলে গুজব না এই ধরনের প্রস্তুতি আছে? আমি রিপোর্টে আরেকটা জিনিস দেখলাম, সেখানে বলা হয়েছে যেগুলো বাজারে প্রকাশ হচ্ছে এগুলো তো হলো এইসব কনস্পিরেসি, এইসব থিওরি, কখনো যেগুলো বলা হচ্ছে এইভাবে কনস্পিরেসি কখনো বলে কেউ হয় না। আমি সেটাই মানছি যে কনস্পিরেসি আসলে যেটা হবে বা যেটা করা হচ্ছে, যেটা ঘটানো হবে, সেটা কখনোই বাইরে ছাড়া হবে না। বাইরে ছাড়া হবে এমন কিছু যে মানুষ ওই সব পরিকল্পনা ঠেকাতে ব্যস্ত থাকবে আর করবে আরেকটা। সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর, গোয়েন্দা সংস্থার সকল কর্মকর্তা সদস্যদের প্রতি আহ্বান থাকবে, প্লিজ আপনারা আপনাদের সব শক্তি নিয়ে দেশের স্বার্থে আপনার মাঠে নামেন, যাতে বাংলাদেশকে কেউ বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত করতে না পারে। বাংলাদেশে নাশকতামূলক ঘটনা ঘটিয়ে কেউ যাতে এই ধরনের ব্লেম দিতে না পারে যে বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে গেছে। প্লিজ আপনারাও কিন্তু সতর্ক থাকেন। আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা চাই ফ্যাসিবাদ মুক্ত, এটি সাম্য মানবাধিকার বাংলাদেশ। আমরা চাই একটি কল্যাণ রাষ্ট্র চাই। আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ এগুলা দেখতে চাই না। এনাফ ইজ এনাফ। আল্লাহ হাফেজ।